সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার। দেখো তুমি যদি এটা এক ধরনের কনভার্টার, রেকটিফায়ার এক ধরনের কনভার্টার, এই কনভার্টারের সার্কিট বা এটা কিভাবে কাজ করছে এটা যদি না বোঝো তাহলে কিন্তু বাকিগুলো বুঝতে পারবে না। এইটা ধরে ধরে তোমাকে আস্তে আস্তে দেখবা যে আস্তে আস্তে গিয়ে তুমি যখন আমি ইনভার্টার বানাচ্ছি তখন কিন্তু এখান থেকে দেখবা যে আর ইজি জিনিস চলে আসে। আরে আমি তো দেখছি এখানে, আমি যদি বলি যে একটা পিওর সাইন ওয়েভ বাদে তুমি মডিফাইড স্কোয়ার ওয়েভ রেকটিফায়ার ইনভার্টার বানাও, দেখবো যে আরে আমি রেকটিফায়ারে করে এসেছি, কিন্তু এমন একটা সিগন্যাল রেকটিফায়ারে হচ্ছে, মানে ফুল মানে স্কোয়ার ওয়েভ ইনভার্টার বানানোর কোনো ব্যাপার নেই। স্কোয়ার ওয়েভ মানে যদি ইনভার্টার বানাতে চাই খুব সস্তা দামে তুমি নিজেই বানাতে পারো। আশা করা যায় এই কোর্স পড়ার পরে তোমার মনে হবে না জিনিসটা বানাবো কিভাবে, তুমি বুঝতে পারো যে জিনিসটা এইভাবে বানানো যেতে পারে। তারপরে বাকিটা তুমি যদি আরডিনো প্রোগ্রামিং একটু ভালো করে করতে পারো ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। সো এটা আমি ধীরে ধীরে পড়াচ্ছি, খুব মানে স্লো ওয়ে, কারণ সিঙ্গেল ফেজ রেকটিফায়ারে দেখো আমি প্রায় 3টা থেকে 4টা পড়াইছি মনে হয়, না 2-3 দিন ধরে পড়াচ্ছি সিঙ্গেল ফেজ রেকটিফায়ার, 2-3 দিন ধরে পড়াচ্ছি এবং বিভিন্ন লোড সম্পর্কে, যেমন যদি রেজিস্টিভ লোড থাকে কেমন হয়, যদি আমার ব্যাটারি থাকে কেমন হয়, যদি ইন্ডাক্টর থাকে কেমন হয়, আর এল লোড থাকলে কেমন হয়, আর এল ই সর্বোচ্চ যে লোডটা ছিল সেটা থাকলে কেমন হয়। ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল বোঝানো শেষ। এখন এই লোডগুলোর ক্রাইটেরিয়া তুমি জানো, যদি আর লোড থাকে তাহলে অবশ্যই এটা পাইতে গিয়ে বন্ধ হয়ে যায়, তাই না? এক্সটিংশন যে অ্যাঙ্গেল থাকে, এক্সটিংশন অ্যাঙ্গেল পাইতে গিয়ে বন্ধ হয়ে যায়, কন্ডাকশন অ্যাঙ্গেলও পাই পর্যন্ত, এক্সটিংশন এবং কন্ডাকশন অ্যাঙ্গেল পাই পর্যন্ত। কিন্তু ভদ্রলোক যদি ইন্ডাক্টর চলে আসে, ইন্ডাক্টর ভদ্রলোক একটু ঝামেলা করে, এটা যে এটা পাই থেকে বড় হয়ে যায়। কারণ কি, ইন্ডাক্টরের বিরুদ্ধে কারেন্টটা ইনস্ট্যান্টলি জিরো করা যায় না। এটা তুমি সার্কিট অন করার কথা, ইন্ডাক্টর অপোজ দ্য কারেন্ট ফ্লো, কারেন্ট ফ্লোকে সে বাধা দেয় সবসময়, মানে চেঞ্জ অফ কারেন্ট সহজে হতে দিবে না। আর আমি যদি ক্যাপাসিটর সার্কিটে লাগাই তাহলে চেঞ্জ অফ ভোল্টেজকে সে পরিবর্তন হতে বাধা দেবে। এই জন্য যেখানে ভোল্টেজ চেঞ্জকে বাধা দিতে হবে সেখানে আমি ক্যাপাসিটর ইউজ করি, যেখানে কারেন্ট চেঞ্জকে বাধা দিতে হবে সেখানে ইন্ডাক্টর ইউজ করি। সো আমি যদি চাই যে একটা ফিক্সড একদম কনস্ট্যান্ট একটা কারেন্ট চাই, তাহলে সেখানে অবশ্যই বড় ধরনের ইন্ডাক্টিভ লাগাইতে হবে। ওকে, বড় ধরনের কোনো লোড যদি আমার ইন্ডাকটিভ নেই তাহলে কারেন্টটা একদম ফিক্সড ডিসি কারেন্টের মতো পাওয়া সম্ভব। ওকে, ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু ফিক্সড ভোল্টেজ পাইতে গেলে আমার ইন্ডাক্টর ইউজ করে না, সেখানে কিন্তু আমার ক্যাপাসিটর ইউজ করে, ফিক্সড ভোল্টেজ আসে। ওকে, তো এই জিনিসগুলো গত 2-3 দিন ধরে আমি পড়াচ্ছিলাম এবং লাস্ট ক্লাসে একদম লাস্টের যে লেকচারটা ছিল এটাই ছিল লাস্ট ক্লাসে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে এসসিআর দিয়ে, হ্যাঁ, থাইরিস্টর দিয়ে কিভাবে এটাকে আমি কন্ট্রোল করতে পারি। নর্মাল একটা ডায়োড ইউজ না করে কেমন থাইরিস্টর ইউজ করতেছিলাম যাতে আমার ভিতরে একটা কন্ট্রোলের ইস্যু থাকে, তাই না? সো থাইরিস্টর ইউজ করলে আমি সেখানে আলাদা করে থাইরিস্টরকে অন করার জন্য ট্রিগারিং একটা পালস অ্যাপ্লাই করতেছিলাম, নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে গিয়ে ট্রিগারিং একটা পালস অ্যাপ্লাই করতেছিলাম। ওই পালসে এসে শুধুমাত্র থাইরিস্টরটা অন হবে, ওইটা অন হয়ে গেলে বাকিটার সময় সে অন থাকবে, নেগেটিভ সাইকেল গেলে সে আলটিমেটলি বন্ধ হয়ে যাবে। সো এটাই দেখাচ্ছিলাম হচ্ছে আর এল লোডের জন্য, এটা আর এল লোডের জন্য, আর এল লোডের জন্য না, তাই না? সো এখানে একটা সাইনোসয়েডাল আমি ইনপুটে অ্যাপ্লাই করেছিলাম, এটা আলটিমেটলি পজিটিভ সাইকেলটায় যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি, কারণ থাইরিস্টরটা এখানে ট্রিগার করেছি এই পজিশন, পার্টিকুলার একটা পিরিয়ডের একটা সিগন্যালের একটা পার্টে এসে আমি ট্রিগার করেছি, এটা আলফাতে এসে আমি ট্রিগার করেছিলাম। সো এখান থেকে অন হয়েছিল। সো কারেন্টটা এখান থেকে দেখো এই পর্যন্ত এসে এক্সটিংক্ট হয়েছিল, কারণ এইখানে যেটা দেখতে পাচ্ছিলাম যে এখানে কিন্তু তার বাইপাস করার কোনো পাথ ছিল না, ফ্রিউলিং ডায়োড ছিল না। ফ্রিউলিং ডায়োড না থাকার কারণে আমার কারেন্টটাকে ভোল্টেজটা ফলো করতেছে। সো
সো কারেন্ট যখন এই পর্যন্ত চলে এসেছে, ভোল্টেজটাও সাথে সাথে এই পর্যন্ত চলে আসতে হয়েছে। আর আমি যদি ইসের কথা বলছিলাম যে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কেমন হচ্ছিল, সো এই পর্যন্ত হচ্ছে আমার ডায়োডটা অন ছিল। সো অন থাকলে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ 0 ছিল। আর প্রথমটা এইখানে যখন রিভার্স ফরওয়ার্ড ব্লকিং মোড, অর্থাৎ এইখানে কিন্তু ডায়োডটা ব্লক করতেছিল, ভোল্টেজটাকে ব্লক করতেছিল, এখানে ভোল্টেজটা পাচ্ছিলাম। এখানে এসে ডায়োডটা আবার অফ হয়েছে, এটা হচ্ছে রিভার্স ব্লকিং মোড, আবার ফরওয়ার্ড ব্লকিং মোড। এই সমস্ত গ্রাফ বুঝতে তো কোনো অসুবিধা নেই। এই গ্রাফ থেকে যে ডেটাগুলো আমার কালেক্ট করার কথা, সেই 10টা ডেটা, এই 10টা ডেটা কিন্তু লাগবেই মাস্ট। এর সাথে সাথে এখন আমরা যেহেতু কনভার্টার একটু ডেভেলপ করতে যাচ্ছি, এখন হারমোনিক্সের কিছু ইস্যু আসবে। হ্যাঁ, সো ফুরিয়ার ট্রান্সফরমেশন, হ্যাঁ, কিভাবে করে, ফুরিয়ার ট্রান্সফরমেশন দিয়ে একটা সিগন্যালকে কিভাবে লেখা যায়, এটা আজকের ক্লাস বাদে আগামী ক্লাসে অবশ্যই পড়ে আসবো। আমি আজকে যখন ফুল ওয়েভ রেকটিফায়ার পড়ানো শেষ করব, তার কিছু কিছু জিনিস রেখে দিব, বাকি জিনিসটা আগামী ক্লাসে পড়াবো। ওকে, সো ফুরিয়ার সিরিজ কিভাবে কাজ করে, এই জিনিসটা কিন্তু আমার লাগবে মাস্ট। সো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হতে পারে, থার্ড হারমোনিক্স হতে পারে, ফিফথ হারমোনিক্স হতে পারে, সেভেন্থ হারমোনিক্স হতে পারে। এই জিনিসগুলো কিভাবে অ্যাকচুয়ালি আসে, এই সিরিজটা কিভাবে কাজ করে, একটা সাইনোসয়েডকে কিভাবে ফুরিয়ার সিরিজ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, কিভাবে ফুরিয়ার সিরিজটা একটা সাইনোসয়েডকে রিপ্রেজেন্ট করে, এই জিনিসটা একটু বুঝতে হবে। যদি আগে না করে থাকো তাহলে অবশ্যই ফুরিয়ারের ভিডিও থাকলে একটু দেখে এসো। সো আজকে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার শুরু করব। ফুল ওয়েভ রেকটিফায়ার পাঁচভাবে বানানো যায়। ফুল ওয়েভ রেকটিফায়ার পাঁচভাবে বানানো যায়। সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার কয়ভাবে বানানো যাবে? সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার আগে তো ইলেকট্রনিক্স পড়ছো, শুধু ডায়োড দিতে পারো। হ্যাঁ, দুইটা ডায়োড ইউজ করে করা যেতে পারে। সেক্ষেত্রে সেটা কেমন হবে? দুইটা ডায়োড ইউজ করে নরমালি করা যায় না। দুইটা ডায়োড কখন ইউজ করে? একটা ডায়োড দিয়ে হাফ ওয়েভ হয়, চারটা ডায়োড দিয়ে ফুল ওয়েভ হয়, দুইটা ডায়োড দিয়েও ফুল ওয়েভ হয়, তাই না? দুইটা ডায়োড দিয়ে কিন্তু ফুল ওয়েভ হয়, তুমি দেখেছো। কিন্তু সেখানে কন্ডিশন কি ছিল? ইলেকট্রনিক্স অনেক কথা একটু স্মরণ করো। সেখানে একটা কন্ডিশন ছিল যে আমার একটা ট্রান্সফর্মার লাগবে, যেটা হচ্ছে সেন্টার ট্যাপ করা থাকে। ওকে, সো আমরা প্রথমে যেটা দেখব যে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার যেটা সেন্ট্রালি ট্যাপ করা আছে। ওকে, সো আমি একটা ফুল ওয়েভ রেকটিফায়ার নিয়েছি, সেন্ট্রালি ট্যাপ করা আছে। আমি এতে এখনো কোনো ধরনের যে লোডটা লাগিয়েছি সেই লোডটা হচ্ছে ইন্ডাকটিভ লোড। আমি বলে দেবো একটু পরে, লোডটা হচ্ছে ইন্ডাকটিভ লোড এবং এটা হচ্ছে হেভিলি ইন্ডাকটিভ লোড। ওকে, অনেক বড় ইন্ডাক্টর ইউজ করবো আমি। সো আমার এই ধরনের একটা যদি ডিজাইন করি তাহলে সেটা একটা ফুল ওয়েভ রেকটিফায়ার হিসেবে কাজ করতে পারে। সো প্রাইমারিতে আমি এখানে ধরে নিয়েছি এটা হচ্ছে 1:2 রেশিওতে দেওয়া আছে ট্রান্সফরমারটা, অর্থাৎ ইনপুটে যদি 10 দেই আউটপুটে আমি 20 পাই। ইনপুটে 10 দিলে আউটপুটে আমি 20 পাই। সো ইনপুটে 10 প্যাচ থাকলে আউটপুটে আমি 20 প্যাচ অ্যাপ্লাই করেছি। ওকে, এবং এখানে ট্রান্সফরমারের পোলারিটি দেওয়া আছে, এখানে যদি পজিটিভ আসে তাহলে এখানেও পজিটিভ আসবে। পোলারিটিটা একটু লক্ষ্য করে রেখো। ওকে, সো যখন এখানে পজিটিভ এখানে তখন পজিটিভ। এখানে কি কথা বলছে? ডিউরিং পজিটিভ হাফ সাইকেল তখন কি ঘটনাটা ঘটছে? আচ্ছা, এখানে খেয়াল করে শুধু ডায়োড ইউজ করি না, কিন্তু আমি এসসিআর ইউজ করতেছি। আমি সব কিছু এখন এসসিআর ইউজ করে করবো, ডায়োড নর্মাল ডায়োড আর কোথাও ইউজ করবো না, কারণ এসসিআর ছাড়া আমি কনভার্টার বানাইতে পারবো না। ওকে, সো আমি এখানে একটা এসসিআর ইউজ করেছি। একটা এই এসসিআর কে T1 নাম দিয়েছি, এটা থাইরিস্টর 1, এটা এসসিআর 2, এটা থাইরিস্টর 2। ওকে, মাঝে যে লোডটা লাগিয়েছি এই লোডটা হচ্ছে ইন্ডাকটিভ লোড। ওকে, আচ্ছা, এখন ডিউরিং পজিটিভ হাফ সাইকেল কি ঘটনাটা ঘটছে? পোলারিটি অফ ভোল্টেজ ইজ অ্যাজ শোন। অর্থাৎ পজিটিভ হাফ সাইকেল মানে ফ্রিউইলিং ডায়োড আমি পরে ইউজ করবো। এটা এখানেও কয়েকটা পার্ট আছে, ফ্রিউইলিং ডায়োড বাদে ফ্রিউইলিং ডায়োড সহ আগের যে লোডগুলো ছিল না, ঠিক এখানেও সেম কনফিগারেশন গুলো আছে। সো এটা হচ্ছে আমার পজিটিভ সাইকেল। এই পজিটিভ সাইকেলের সময়
কি ঘটনাটা ঘটবে, যখন পজিটিভ সাইকেল আসবে এখানে পজিটিভ, এখানে আমার নেগেটিভ থাকবে, সোজা হিসাব। পোলারিটি অনুযায়ী এখানে পজিটিভ থাকবে, এখানে নেগেটিভ থাকবে, তারপরে পজিটিভ থাকবে, তারপরে নেগেটিভ থাকবে, সোজা হিসাব। ঠিক আছে, তাহলে এখানে T1 টা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, কারণ এখানে পজিটিভ আসলো, T1 টা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। পজিটিভ আসলে মানে এটা একদম শর্ট ভাব, কিন্তু পজিটিভ যদি এখানে আসে, পজিটিভ এখানে চলে আসছে, এখানে আসছে নেগেটিভ, তার মানে T2 টা রিভার্স বায়াস অবস্থায় থাকবে। সো পজিটিভ হাফ সাইকেলে বলে দিয়েছে T1 যে থাইরয়েডটা থাকবে এটা ফরওয়ার্ড বায়াস, T2 যে থাইরয়েডটা আছে এটা রিভার্স বায়াস। সো পজিটিভ সাইকেলের সময় কারেন্টটা এদিক দিয়ে এদিকে আসার চেষ্টা করবে, আর এই কারেন্টটা এদিক দিয়ে উল্টা দিকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু যেহেতু থাইরয়েডটা অন থাকবে, এই কারেন্টটাকে আর উল্টা দিকে ঘোরাইতে দিবে না, উল্টা দিকে সে আর ঘুরতে দিবে না, এই ডায়োডটা তখন অফ থাকবে। সেই জিনিসটা এখানে রাখার চেষ্টা করা হয়েছে যে পজিটিভ সাইকেলের সময় এই ডায়োডটা অন, এখানে থাইরয়েডটা 2 টা অফ অবস্থায় আছে। ঠিক আছে, এই অবস্থায় আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমি দেখব আউটপুট ভোল্টেজ, এখানে হচ্ছে ইনপুট ভোল্টেজ Vs, আউটপুট ভোল্টেজ হচ্ছে V0। এটা সেন্ট্রালি ট্যাপ থাকার কারণে এখানে কিন্তু Vs পরিমাণে আসবে, 2Vs আসবে না, কারণ এখানে টোটাল ভোল্টেজ হচ্ছে 2Vs, যেহেতু সেন্ট্রালি ট্যাপ করা আমার থাকবে শুধু Vs, তাই তো। ইনপুটের এখানে যদি একটা KVL অ্যাপ্লাই করো তুমি, এখানে যদি তাহলে এখানে Vs আসছে, এখানে Vs আসছে, এখানে হচ্ছে V0, তাই তো। এখানে Vs, এখানে V0, এটা হচ্ছে শর্ট পাথ। তাহলে এখানে যদি KVL অ্যাপ্লাই করো, KVL অ্যাপ্লাই করলে তুমি দেখতে পাবে V0 সমান Vs। KVL অ্যাপ্লাই করো, KVL অ্যাপ্লাই করলে আমরা এদিক দিয়ে করি -Vs, এদিক দিয়ে হচ্ছে +Vs, +V0। কারণ এখানে পজিটিভ তো, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, নোটের এক পাশে এদিক দিয়ে কারেন্টটা যেহেতু যায় এখানে, সো -Vs, এখানে যদি ঘুরি -Vs +V0, এখানে যদি লিখি -Vs + V0 = 0, so V0 = Vs। ঠিক আছে, কথা তো সত্য। সো ইনপুটে যে ভোল্টেজটা থাকবে আউটপুটে সেম ভোল্টেজটা আসবে, কোনো সন্দেহ আছে? সন্দেহ তো নাই। আচ্ছা, এখন আসি আমি ইনপুট এবং আউটপুট ভোল্টেজটা দেখলাম। এখন ডায়োডের অ্যাক্রসে, এই যে ডায়োডটা ইউজ করছি, এই ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কেমন হচ্ছে সেটা একটু দেখা দরকার, কারণ ওই ডায়োডটার অ্যাক্রসে যদি বেশি ভোল্টেজ ড্রপ হয় তার রেটিং এর থেকে, ডায়োডটা পুরো নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আবারও তোমাকে একটা KVL অ্যাপ্লাই করতে হবে। এখানে ভোল্টেজের পোলারিটি দেওয়া আছে, এখানে ভোল্টেজের পোলারিটি দেওয়া আছে। আমি যদি এদিকে একটা ক্লকওয়াইজ একটা সাইকেল অ্যাপ্লাই করি, তাহলে আমি -VT2 -Vs -Vs কত শেষ তো শেষ তো আমি এই লুপ কমপ্লিট হয়ে গেছে, পুরাটা তো এই লুপ কমপ্লিট হয়ে গেল না। আমি তো এখান থেকে শুরু করেছি, এখান থেকে যোগ করতে করতে এখানে বের হয়ে গেছে। সো হয়ে গেছে হচ্ছে -VT2 = 2Vs, so VT2 = -2Vs। তার মানে এখন থাইরয়েডের এগেইনস্টে যেটা Vs থাকবে তার ডাবল ভোল্টেজ ড্রপ হবে, ইনপুটের থেকে ডাবল ভোল্টেজ ড্রপ হবে, এটা কিন্তু কম না। ওকে, এই কথা তো ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এবং কারেন্টের যে এই ভোল্টেজ নিয়ে কোনো সন্দেহ নাই যে এখানে অবশ্যই ইনপুটে যে ভোল্টেজটা থাকবে আউটপুটে তার থাইরয়েডের 2 এর এগেইনস্টে ডাবল ভোল্টেজটা ড্রপ হবে, এবং সেটা -2Vs। হ্যাঁ বলো, ইনপুটে যে বলছিলেন 10 ভোল্টেজ দিলে আউটপুট 20 পাবো, 20 পাবো, সেই 20টা এখানে ড্রপ হবে -20। পুরা সব -20 টাই তো স্যার 2 -2Vs হচ্ছে 20, Vs হচ্ছে 10 × 2। ওকে, এখানে কিন্তু তুমি যদি বলো এখানে এই ট্রান্স রেশিও 2, সেটা তুমি বলতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অ্যাকচুয়ালি KVL অ্যাপ্লাই করে এটা আমি পেয়েছি। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখলাম আমি ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা ড্রপ কেমন হচ্ছে সেটা দেখলাম। এটা কিন্তু যখন T1 অন তখন T2 এর এগেইনস্টে -Vs2, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। যখন T1 অন তখন T2 এর এগেইনস্টে -Vs2 মানে 2Vs2। ঠিক আছে, আচ্ছা, এখন আসি কারেন্টের ডিরেকশন, যে কারেন্ট কেমন। ইনপুট কারেন্ট IS
কোনো সন্দেহ আছে? ইনপুট দিয়ে সে ঢুকছে, এই ডট দিয়ে সে ঢুকছে, আর এই ডট দিয়ে সে বেরোচ্ছে। সো ইনপুট দিয়ে ঢুকলো, ডট দিয়ে বের হলো। এখানে কি বলছে? আই নট লিভস ডট আই এস ইন্টার ডট। যদি তাই হয় তাহলে এরা ধরে নিয়েছে আই এস ইকুয়াল টু আই নট, মানে সমান সমান পজিটিভ একই জায়গায়। সো এটা এবং এইটা এরা সমান ধরেছে, কারণ এখানে হচ্ছে ভিএস, এখানে তো ভিএস, সে একই কথা, এখানে তো ভিএস চলে এসেছে। সো আমার আসবে হচ্ছে আই এস, এখানে ট্রান্স নাম্বার সে দিয়েছিল কিন্তু ট্রান্স নাম্বার তো সমান, যার কারণে আই এস ইকুয়াল টু আই নট, যার কারণে আই এস ইকুয়াল টু আই নট। এবং এই পজিটিভ সাইন অনুযায়ী আই এস দিয়ে যদি ডট, এখানে ট্রান্সফার ডট দিয়ে যদি ঢোকে তাহলে অপর ডট দিয়ে বের হলে সেটা দুটোই পজিটিভ হিসেবে ধরা হবে। ঠিক আছে? কেসিএল অ্যাপ্লাই করলে পজিটিভ হিসেবে আসবে, একটা ঢুকলো একটা বের হলো, তাই না? ডট দিয়ে ঢুকলো একটা বের হলো, সো পজিটিভ। সো আই এস ইকুয়াল টু আই নট। আচ্ছা, এই জিনিসটা যদি হয়, এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য। নেগেটিভ হাফ সাইকেলের জন্য দেখি, আবারও দেখি। নেগেটিভ হাফ সাইকেলের জন্য সার্কিটটা আমি রিড্র করব। এখানে নেগেটিভ হাফ সাইকেলের জন্য সার্কিটটা আমি রিড্র করেছি। রিড্র করে এইটা তখন আমার অফ হয়ে যাবে এবং ইনপুট ভোল্টেজটা রিভার্স হয়ে যাবে। এখানে নেগেটিভ, এখানে পজিটিভ আসবে এবং এই ভোল্টেজটার নাম তখন দিয়েছি মাইনাস ভিএস, কারণ যখন পজিটিভ নেগেটিভ ছিল এখানে, এখানে পজিটিভ এখানে নেগেটিভ ছিল, তখন ভিএস ছিল, যখন উল্টে গেছে তখন মাইনাস ভিএস। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ তো নেই। এখন চিন্তা করো যে এইখানটাতে কারেন্টের ডিরেকশনের কথা চিন্তা করো। আই নটটা এদিক দিয়ে ঢুকছে, আই নটটা এদিক দিয়ে ডটে ঢুকছে, এখন তো ডটে ঢুকছে, এটাও ঢুকছে, তার মানে অপোজিট। আই নট ইকুয়াল টু মাইনাস আই এস অথবা আই এস ইকুয়াল টু মাইনাস আই নট। নেগেটিভের সময়, নেগেটিভ সাইকেলের সময় কিন্তু আই নট আউটপুট যেটা থাকবে আই এস এর উল্টা, মাইনাস আই এস। ঠিক আছে? আর ভিএস হচ্ছে মাইনাস ভিএস। এখানে সেই জিনিসটাই বের করছে, আই নট ইন্টার্স ডট, ওকে। আর সেকেন্ডারি সাইডে আই এস মাস্ট লিভ ডট। লিভ করার কথা ছিল কিন্তু সে লিভ করে না, সে ঢুকছে, যার জন্য হচ্ছে আই এস ইকুয়াল টু মাইনাস আই নট। ঠিক আছে? এখন কেভিএল অ্যাপ্লাই করে আবার আমি একটা রিভার্স ভোল্টেজ, এই ডায়োডটা কি করে ভোল্টেজ ব্লক করতেছে সেটা আবার বের করছে। এখানে দেখছে যে যদি টি অন অফ থাকে, টি টু অন থাকে, তাহলে টি অন এর এগেইনস্টে 2vs ড্রপ হয়। 2vs মানে vs এর দ্বিগুণ ড্রপ হয়। আর আগেরটা হচ্ছে নেগেটিভের দ্বিগুণ ড্রপ হচ্ছিল, আগেরটা হচ্ছে নেগেটিভের দ্বিগুণ ড্রপ হচ্ছিল, এখন হচ্ছে পজিটিভের দ্বিগুণ ড্রপ হচ্ছে। এই কথাগুলোতে কোনো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে আমি আরেকটু দেখি। সো এরা এখানে সামারাইজ করছে যে ডিউরিং পজিটিভ হাফ সাইকেল T1 ফরওয়ার্ড বায়াস, T2 রিভার্স বায়াস। ডিউরিং নেগেটিভ হাফ সাইকেল T1 রিভার্স বায়াস, T2 ফরওয়ার্ড বায়াস। যখন T1 অন থাকবে তখন V0 সমান Vs হবে, IS সমান I0 হবে, কিন্তু VT2 এগেইনস্টে যে ড্রপটা হবে সেটা -2Vs হবে। একইভাবে T2 যখন অন থাকবে V0টা তখন -V0, V0টা তখন -Vs হয়ে যাবে, ওকে। আর IS টা তখন -I0 হয়ে যাবে। আর এখানে VT অন এর এগেইনস্টে ভোল্টেজ ড্রপটা তখন 2Vs হয়ে যাবে, ওকে। এবং আমি ধরে নিয়েছি, এটা আমি বলেছিলাম যে লোড লাগিয়েছি, এটা অনেক বড় ইন্ডাকটিভ লোড আমি লাগিয়েছি। সো আর এর লোড টাউ হচ্ছে হাই, টাউ তো বোঝো টাইম কনস্ট্যান্ট, টাউ নাম শুনে টাইম কনস্ট্যান্ট সার্কিট তার ইনিশিয়াল অবস্থা থেকে ডিসচার্জ হয়ে 0.77%, 70.7% ডিসচার্জ হতে কতটুকু সময় নেয় সেটা হচ্ছে আমার টাউ। সেই টাউটা অনেক বড়, যেহেতু টাউটা অনেক বড় আমি বলছি এটা হচ্ছে হাইলি ইন্ডাকটিভ লোড, এটা হচ্ছে আমার হাইলি ইন্ডাকটিভ লোড। সো কারেন্ট একদম সব সময় কনস্ট্যান্ট থাকবে, স্টিক অবস্থায় থাকবে, এটা জিরোর কাছাকাছি আর আসবে না। সো কন্টিনিউয়াস কন্ডাকশন থাকবে, কন্টিনিউয়াস কন্ডাকশন থাকবে। সো I not never become zero. সো I not never become zero এই কথাটা হতে গেলে দুইটা ডায়োডের যে কোনো একটা ডায়োড সবসময় অন থাকতে হবে। নয় T1 কে অন করো,
সরি এসসিআর টি অন কে অন করো, না হলে টি টু কে অন করো, যেহেতু একদম মানে কন্টিনিউয়াস কন্ডাকশন হতে হবে। সো টি অন অথবা টি টু অ্যাট এ টাইম দুইটাকেই যে কোনো সময় হয় টি অন না হলে টি টু অন। যেমন 12 ঘন্টা ডিউটি করবে একজন লোক, 12 ঘন্টা ডিউটি করলে একজনকে 6 ঘন্টা, একজনকে 6 ঘন্টা দিয়েছে। সো একজন লোক যখন 6 ঘন্টা থাকবে ও অফ গিয়ে আর একজন লোক আসবে, এভাবে তো 12 ঘন্টা। সো এই জন্য কন্টিনিউয়াস 12 ঘন্টা ডিউটিটা হচ্ছে। সো কন্টিনিউয়াস কারেন্টটা পেতে গেলে হয় টি অন কে অন করব, না হয় টি টু কে অন করব। অর্ধেক সময়, এখানে অর্ধেক সময় এরা অন অফ করে রাখছে। হ্যাঁ, এই কন্ডিশনের ক্ষেত্রে টি অন কে যখন এখন আবার ওই থাইরয়েডটা যেহেতু আবার একটা ইস্যু আছে, আলফা অ্যাঙ্গেল একটা ইস্যু আছে। সো টি অন গেটস ফরওয়ার্ড বায়াস ওমেগা টি ইকুয়াল টু 0, ওমেগা টি ইকুয়াল টু 0 তে এসে ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে, কিন্তু আমার স্টার্টস কন্ডাক্ট এট ওমেগা টি ইকুয়াল টু আলফা। আলফা যখন আসলাম ওই যে ট্রিগারিং অ্যাঙ্গেলে এসে এটাকে অন করবে। একইভাবে এটা ট্রিগারিং অ্যাঙ্গেলে এসে যদি অন হয় তাহলে টি অন কত সময় পর্যন্ত চলবে? আলফা থেকে পাই প্লাস আলফা পর্যন্ত চলতে হবে কিন্তু তাকে কিন্তু, কারণ একটা পুরো সাইকেল কমপ্লিট করতে গেলে তো আলফা পাই থেকে আলফা পর্যন্ত বেশি যেতে হবে, কারণ এখানে ইন্ডাক্টর সে পাই থেকে বেশি যাবে, কিন্তু যেহেতু ইন্ডাক্টর পাই থেকে বেশি যাবে, তো সেই হিসেবে কিন্তু আমার পাই থেকে আলফা পজিটিভ করে দিতে হবে অবশ্যই। সো অবশ্যই টি অনটা কন্টিনিউয়াসলি কন্ডাক্ট করতে হবে আলফা থেকে পাই প্লাস আলফা পর্যন্ত। আচ্ছা, এখন আসি যখন সিমিলারলি টি টু যখন ফরওয়ার্ড বায়াস হবে তখন ওমেগা টি পাই, ওমেগা টি তখন পাই, ওমেগা টি এর মান যখন পাই তখন টি টু তে ফরওয়ার্ড বায়াস হবে। বুঝছো তো? টি টু নেগেটিভ সাইকেলের সময়, টি টু নেগেটিভ সাইকেলের সময় ফরওয়ার্ড বায়াস হয়। সো এটা হচ্ছে আমার নেগেটিভ সাইকেল আসবে কখন? পাইতে যখন নেগেটিভ সাইকেল আসবে টি টু ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। টি টু ফরওয়ার্ড বায়াস হলেও সে ফরওয়ার্ড বায়াস হতে পারবে না, সে একটু ট্রিগার হতে সময় নেবে, ট্রিগারিং অ্যাঙ্গেল। সো পাই প্লাস আলফাতে সে ফরওয়ার্ড বায়াস হবে। পাই প্লাস আলফাতে ফরওয়ার্ড বায়াস হলে কন্ডাকশন কতদূর পর্যন্ত করতে হবে সে বলে দিয়েছে, পাই প্লাস আলফা থেকে 2 পাই প্লাস আলফা পর্যন্ত তাকে যেতে হবে। বোঝা গেছে? এই কথাটাই যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে গ্রাফটা হবে এমন। গ্রাফটা একটু বোঝানোর চেষ্টা করব। প্রথম যে গ্রাফটা দেখিয়েছে এখানে হচ্ছে ভিএস, এখানে হচ্ছে ট্রিগারিং অ্যাঙ্গেল কখন আসবে সেটা, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ ভি নট, আউটপুট কারেন্ট আই নট, এখানে হচ্ছে ইনপুট কারেন্ট আইএস। ডান? এখন দুইটা ভোল্টেজের কথা বলছিলাম, পজিটিভ সাইকেলের সময় ভিএস, নেগেটিভ সাইকেলের সময় মাইনাস ভিএস। মাইনাস ভিএস নেগেটিভ থেকে শুরু হবে আর প্লাস ভিএস পজিটিভ থেকে শুরু হবে। এটা কিন্তু দুইটা আমি বোঝানোর জন্য বলছি, এটা কিন্তু ভিজুয়ালাইজেশনের জন্য বলছি। এটা কিন্তু একটাই সিগন্যাল, এটা কিন্তু একটাই সিগন্যাল হবে, কিন্তু আমি বোঝানোর জন্য এটাকে দুইটা সিগন্যাল হিসেবে রিপ্রেজেন্ট করব। সো পজিটিভ ভিএস যখন শুরু হবে পজিটিভ দিয়ে আসবে, সুন্দর একটা সাইকেল পাবো, নিলাম। সো নেগেটিভ ভিএস যদি হয় তাহলে সেটা মাইনাস থেকে শুরু হতে হবে, মাইনাস শুরু থেকে করলাম আসলাম। কেন দুইটা আসছে বোঝা গেছে? একটা হচ্ছে পজিটিভ ভিএস এর জন্য, একটা হচ্ছে নেগেটিভ ভিএস এর জন্য। এখন আসি ট্রিগারিং অ্যাঙ্গেল। আমি সার্টেন একটা পিরিয়ড আলফা পিরিয়ড পরে গিয়ে ট্রিগারিংটা অ্যাপ্লাই করলাম। সো টি অন এখানে অন আমি করে নিয়েছি। পজিটিভ হাফ সাইকেলে আমি বলেছি কি টি অন ট্রিগার করবে, অন হবে। সো টি অনটা এখানে আমি অন করে দিয়েছি। নেগেটিভ সাইকেল এখানে এসে টি টুটাকে। আচ্ছা স্যার, এটা কি যদি আলাদা ইয়ে হইতে পারে কি? যেমন ইয়া যেটা প্রথম এসসিআর যেটা মানে টি1 যেটা হ্যাঁ, কথা কথা এটা আমি আলফাতে আলফা অ্যাঙ্গেল স্যার স্টার্ট দিছি, আর পরেরটা স্যার অন্য অ্যাঙ্গেলে যদি দিতে চাই তুমি চাইলে দিতে পারো, তুমি চাইলে দিতে পারো। সেক্ষেত্রে আমার হয়তো হিসাব নিকাশ একটু অন্যরকম হবে। আমি এটা যদি প্রথমে আলফা অ্যাঙ্গেলে শুরু করো, টি টুটাকে যদি আলফা অ্যাঙ্গেল পরে গিয়ে শুরু না করতে চাও এতে কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাসিমেট্রি চলে আসবে সেক্ষেত্রে, মানে সিমেট্রিসিটি থাকবে না, সিকোয়েন্সটা ঠিক থাকবে না, হয়তো অন্য সিকোয়েন্স আসবে। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো এখন আউটপুট ভোল্টেজ যদি আমি আঁকার চেষ্টা করি যে আউটপুট ভোল্টেজটা কেমন ছিল। আউটপুট ভোল্টেজের কথা আগে থেকে স্মরণ করতে হবে। দেখো আমি আলফা থেকে শুরু করলাম, আলফা যখন স্টার্ট হলো আলফার সঙ্গে সঙ্গে ট্রিগার হয়ে গেছে টি1। টি1 যখন স্টার্ট হয়েছে তখন ভি নট ইকুয়াল টু ভিএস, ভি নট ইকুয়াল টু ভিএস, কথা তো সত্য। সো ভিএস কোনটা?
এইটা উপরে। এই পুরো পার্টটা ভিএসটা আসলো, এই দেখো এখানে অন, ভিএসটা কিন্তু চলে আসছে, এই পর্যন্ত আসছে। কেন আসছে? ইন্টারনেটে কারেন্ট চলতেছে স্যার। কারেন্ট তো আছে, কন্ডাকশনে আছে, কারণ এটা পাইপে বন্ধ হবে, পাই প্লাস আলফাতে বন্ধ, পরবর্তী ট্রিগার না আসা পর্যন্ত, পরবর্তীটা না আসা পর্যন্ত এটা এভাবেই চলবে। স্যার ওকে, স্যার এটা আরেকটু বেশি হওয়ার কথা না স্যার কোনটা? কারেন্টটা? কারেন্টটা তো কনস্ট্যান্ট, না মানে স্যার ওই যে এটা ভোল্টেজটা, ভোল্টেজটা তুমি খেয়াল করো এখানে, এই কারেন্ট কিন্তু কনস্ট্যান্ট থাকবে, আচ্ছা কারেন্ট তো কারেন্ট কনস্ট্যান্ট থাকবে, কিন্তু এটা এই পর্যন্ত আসার পরে পজিটিভ সাইকেলে শেষ হয়ে যাবে। এই পজিটিভ ভিএস না, যে ভিএস পজিটিভ তো, জি স্যার। মানে ভিএস এখন পজিটিভ হিসেবে তোমাকে চিন্তা করতে হবে, কিন্তু ভিএস টা পজিটিভ, সো ভিএস পজিটিভ যতদূর পর্যন্ত আসছে সেই পজিটিভ পর্যন্ত সে চলে আসছে। এটা যদিও এখানে ভিএস এর ভ্যালুটা নেগেটিভ দেখাচ্ছে, কিন্তু আমি পুরো ভিএস এর কার্ভটাই তো নিব, পুরো ভিএস এর যে কার্ভটা থাকবে সেটাই নিতে হবে। সো এখানে আলফা অ্যাঙ্গেল এসে অন হবে, সো টি অনটা যত সময় পর্যন্ত অন থাকবে আলফা টু বেটা, সরি পাই প্লাস আলফা পর্যন্ত, সো পাই প্লাস আলফা পর্যন্ত এটাকে ফলো করবে, এটা এই পর্যন্ত হচ্ছে পাই প্লাস আলফা। সো ভিএস কে সে ফলো করছে, ভিএস কে সে, কারেন্ট কিন্তু কন্টিনিউয়াস আছে, এখন কারেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি আছে। এই পর্যন্ত আসার পরে, ওই পর্যন্ত আসার পরে কারেন্ট ডিকে হওয়ার সুযোগ নেই, কারণ পরবর্তী সাইকেল আবার শুরু হয়ে গেছে, পরবর্তী সাইকেল আবার শুরু হয়ে গেছে। সো এখানে আসার পরে আমার টি অনটা কিন্তু অফ হয়ে গেছে, টি অনটা কিন্তু অফ হয়ে গেছে। এখন কিন্তু নেগেটিভ সাইকেল আবার শুরু হয়েছে। নেগেটিভ সাইকেল শুরু হলে কি হবে? ভি নট ইকুয়াল টু মাইনাস ভি নট ইকুয়াল টু মাইনাস ভিএস। মাইনাস ভিএস কো এই যে এখানে দেখছো, মাইনাস ভিএস কোথায়? মাইনাস ভিএস কিন্তু উপরে। সো এখান থেকে আসবো মাইনাস ভিএস এ ফলো করব, এখান থেকে যাবে মাইনাস ভিএস। মাইনাস ভিএস কত দূর পর্যন্ত চলবে? যে পর্যন্ত আসে আবার 2 পাই প্লাস আলফা পর্যন্ত, সো মাইনাস ভিএস 2 পাই প্লাস আলফা পর্যন্ত চলবে। এভাবে এটা টি2 চলে গেল, আবার টি1টা যখন অন হবে, টি1টা যখন আবার অন হবে, ট্রিগার হয়ে গেছে, তখন এটা আবার পজিটিভ সাইকেল, দেখো পজিটিভ সাইকেল এখানে আছে, পজিটিভ সাইকেল কিন্তু চলতে থাকে। ঠিক আছে, এটা কিন্তু জিরো হয়নি, এখানে আরো যাবে, আমি গ্রাফটা আঁকিনি তাই। বুঝা গেল? সো কেন আউটপুট ভোল্টেজের গ্রাফটা এমন? আমি একই সঙ্গে দুইটা গ্রাফকে আমি ড্র করার চেষ্টা করছি, একই সঙ্গে দুইটা গ্রাফকে আমি ড্র করার চেষ্টা করছি। স্যার এখন তাহলে স্যার ওই যে ক্যাপাসিটর লাগাইলেই লাইন শুরু হবে। এইটা এই ভোল্টেজটা ক্যাপাসিটর লাগাই হয়তো একটু ডেভেলপ করবে। জি স্যার, কারণ ওই যে একটু মাঝখান দিয়ে হ্যাঁ, একটা পার্ট, এই যে পার্টগুলো আছে, যে পার্টগুলো আছে, এই পার্টগুলো হয়তো একটু স্মুথ হবে। ওকে, আচ্ছা এখন দেখো টি1টা কন্ডাক্ট করছে কোন পর্যন্ত? টি1টা এই পর্যন্ত পাই, সো এখানে কন্ডাকশন অ্যাঙ্গেল হচ্ছে পাই। দেখো টি1টা কন্ডাক্ট করে আলফা বা আলফা তো বাদ দিয়ে দিচ্ছি, কারণ এটা আলফা পাই প্লাস আলফা মাইনাস আলফা, এই পর্যন্ত কন্ডাকশন অ্যাঙ্গেল, ওটা একটু পরে লেখছি হয়তো। ঠিক আছে, সো এটা পাই পর্যন্ত। আচ্ছা, এখন আসি আই1টা তো ফিক্সড, এটা কোনো চেঞ্জ নেই, কারণ এটা মানে হাইলি ইন্ডাকটিভ লোড, যেহেতু হাইলি ইন্ডাকটিভ লোড এটা কারেন্ট চেঞ্জ করতে দিবে না। ঠিক আছে, এখন আসি সেক্ষেত্রে ইনপুট কারেন্টের অবস্থা কি ছিল সেটা একটু দেখার চেষ্টা করি। ইনপুট কারেন্টটা তখন কি ছিল? আলফা অ্যাঙ্গেলে টি1 যখন অন, আলফা অ্যাঙ্গেলে টি1 যখন অন, তখন কারেন্ট I1 সমান IS সমান I0, IS সমান I0, IS সমান I0। দিয়েছি? কোনো সন্দেহ আছে? এই I0, IS সমান I0, আলফাতে এসে ডিরেক্টলি I0, এটা কত পর্যন্ত যাবে? পাই প্লাস আলফা পর্যন্ত, কন্ডাকশন যত পর্যন্ত আছে, সো আলফা থেকে শুরু হয়ে পাই প্লাস আলফা পর্যন্ত যাবে। এরপরে গিয়ে টি2টা অন হবে, টি2টা যখনই অন হবে, টি1টা অফ, তখন IS সমান মাইনাস I0, সো I0 যেটা থাকবে তার নেগেটিভ করে দিলে হচ্ছে। এরপরে গিয়ে আবার টি1টা অন হয়েছে, এভাবে চলতে থাকে। এই গ্রাফ বুঝতে কি কোনো অসুবিধা আছে এই পর্যন্ত? এই মত অবস্থায় এখন আমি যদি ডায়োড বা থাইরিস্টরের এগেইনস্টে ভোল্টেজ ড্রপটা কেমন ছিল আমি কিন্তু এটা দেখতে পারবো, সুন্দর করে অসিলোস্কোপে এই জিনিসটা দেখতে পারবো, একদম সুন্দর এই ধরনের ফিগারই আসবে যদি ইন্ডাকটিভ লোড আমি লাগাই এবং কারেন্টটা যদি কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, আমরা চেষ্টা করবো এই ধরনের ইন্ডাকটিভ লোড সিমুলেট করার। হয়তো আমি করতে পারবো না, ল্যাবে করতে পারবো না, কারণ ল্যাবে যদি ট্রিগারিং অ্যাঙ্গেলটা জেনারেট করা খুব ঝামেলা, এই ট্রিগারটা জেনারেট করা খুব ঝামেলা হবে, যেটা আমি সফটওয়্যারে খুব ইজিলি ট্রিগার করাতে পারবো। আচ্ছা, এখন আসি যে
ভিটি অন থাইরোস্টার 1 এর এগেইনস্টে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, থাইরোস্টার 2 এর এগেইনস্টে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে। এখন থাইরোস্টার 1 কখন অন আগে সেটাকে দেখতে হবে। আমি দুটোরই প্রথমটার এগেইনস্টে হচ্ছে কি T1 এর এগেইনস্টে ভোল্টেজ ড্রপ হয়েছে হচ্ছে T1 স্যার 2vs 2vs। সো 2vs এর গ্রাফটা আমি ড্র করছি। T2 এর এগেইনস্টে -2vs -2vs এর গ্রাফ ড্র করছি, রাখছি তো এটা ড্র করছি আমার বোঝার সাথে। এটা আমার কিন্তু অসিলোস্কোপে এটা দেখতে পাবো না, কিন্তু অসিলোস্কোপে আমি এই গ্রাফগুলো দেখতে পাবো যেগুলো কালার করা আছে। ওকে, সো T1 1 আছে আলফা থেকে পাই প্লাস আলফা পর্যন্ত, কোন সন্দেহ আছে? সো এই পর্যন্ত সে 0 থাকবে, বাকি সময়টা অন থাকবে। বাকি সময়টাতে সে 2vs এর যে পজিটিভ 2vs এর যে গ্রাফটা আছে সেটাকে ফলো করবে। সো দেখো নেগেটিভ -2vs পর্যন্ত আসবে, -2 ফলো করতে থাকবে। পরে গিয়ে কখন আবার চালু হয়েছে 2 পাই প্লাস আলফা তে। সো এখানে দেখো 2 পাই প্লাস আলফা তে সে আবার 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা এখান থেকে স্টার্ট হয়েছে। এই নেগেটিভ দিকে কিন্তু ব্লক ছিল, সেটাকে এঁকে দিচ্ছে এখানে। সো এটা হচ্ছে ফরওয়ার্ড ব্লকিং মোড, এটা হচ্ছে রিভার্স ব্লকিং মোড। ওকে, এই গ্রাফটা কেন এরকম হয়েছে বোঝা গেছে? আচ্ছা দুইটা গ্রাফ T1 এর এগেইনস্টে হচ্ছে 2vs ড্রপ হবে, সোজা কথা। 2vs এর গ্রাফটা আমি আগে ড্র করছি, ঠিক আছে। তারপরে দেখার চেষ্টা করছি থাইরোস্টার 1 কখন থাইরোস্টার 1 এটা অন আছে কখন, ঠিক আছে। তো থাইরোস্টার 1 আছে কখন? পাই আলফা থেকে পাই প্লাস আলফা পর্যন্ত, কোনো সন্দেহ নাই। আরেকটা হচ্ছে 2 পাই প্লাস আলফা থেকে আরো সামনে যাবে বাকি অংশ। ওকে, তাহলে এই সময় যদি অন থাকে থাইরোস্টার এগেইনস্টে ভোল্টেজ ড্রপ কত? 0। এর বাকি সময়টাতে একদম যে 2vs এর যে গ্রাফটা আছে সেটা ফলো করবে। ডান। এখন যদি চিন্তা করি এই থাইরোস্টারটা বন্ধ আছে কখন, দেখো এই পোরশনটা শুধু বন্ধ আছে, ওমেগা টিসি ডিভাইস বন্ধ আছে কখন? ওমেগা টিসি পর্যন্ত। এটা হতে পারে যদি বলি এখানে পাই প্লাস আলফা, এখানে কত হবে? 2 পাই পর্যন্ত, এটা হবে 2 পাই। থাইরোস্টার বন্ধ আছে এই পর্যন্ত, তো এটা কত পর্যন্ত? 2 পাই। সো 2 পাই আর এদিকে পাই প্লাস আলফা, যদি বিয়োগ করি 2 পাই মাইনাস পাই মাইনাস আলফা, তাহলে পাই মাইনাস আলফা পর্যন্ত হচ্ছে ডিভাইসটা বন্ধ আছে। একটু পরে ওটা দেখাবো। এখন আমার থাইরোস্টার 2 এর এগেইনস্টে কেমন হবে? থাইরোস্টার 2 অন কখন 2 পাই প্লাস আলফাতে অন, 2 পাই প্লাস কখন? পাই প্লাস আলফা, সরি পাই প্লাস আলফাতে অন। সো পাই প্লাস আলফা থেকে 2 পাই প্লাস আলফা পর্যন্ত, পাই প্লাস আলফা থেকে 2 পাই প্লাস আলফা অন। বাকি সময়টা সে -vs 2vs এর গ্রাফটা সে ফলো করবে। সো অন, বাকি সময়টা এখানে এসে -2vs যাবে। এখানে এসে এইখানটা দেখো এই পোরশনে সে কন্ডাকশনে ছিল, যে T1 যখন অন T2 তখন অফ। সো অফ থাকলে সাথে সাথে সে কিন্তু -vs 2vs এর যে গ্রাফটা সেটা ফলো করবে। এ পর্যন্ত আসবে, এখানে গিয়ে এটা অফ হয়ে গেছে, এটা যখন অফ হয়ে যাবে এটা ফলো করবে। এটা অন আছে, এটা কিন্তু তখন অফ, এটা অন আছে, এটা কিন্তু তখন অফ আছে। ঠিক আছে, অফ থাকলে এই গ্রাফটাকে সে ফলো করবে, যেহেতু অন আছে এটা উপরের দিকে যাবে, তারপর নিচে যাবে। এখানে এসে সে বন্ধ হয়েছে, এখানে এসে সে অন ছিল, এ বন্ধ হয়েছে, তাহলে এ চালু হলে গ্রাফটা এখান থেকে আবার স্টার্ট হবে। বুঝাইতে পারছি কি আমি? আর এখানে যেহেতু থাইরোস্টার 1 এখানে অন হয়েছে, তাহলে এই পোরশনে থাইরোস্টার 2 অফ ছিল, তাহলে তার আগের পোরশনে থাইরোস্টার 1 ছিল, থাইরোস্টার 2টা অন ছিল, এই জন্য এটাকে এখানে অন দেখানো হয়েছে। বুঝাইতে পারছি? এখন এখান থেকে পিক ইনভার্স ভোল্টেজ তাহলে কত হচ্ছে আমার? 2vm। ইনপুটে দিয়েছি vm, কিন্তু ডায়োডের অ্যাক্রসে বা থাইরোস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে 2vm। এটা কিন্তু একটা ঝামেলা, একটু পরে এই কথাটা নিয়ে আসবে। এখন এখান থেকে কি কি জিনিস আছে? এক্সটেনশন অ্যাঙ্গেল, যেটা আমি দেখতে চেয়েছিলাম যে এক্সটেনশন অ্যাঙ্গেল কত। তাহলে এখানে আলফা থেকে পাই প্লাস আলফা যেটা বন্ধ হচ্ছে, ডিরেক্টলি এক্সটেনশন অ্যাঙ্গেল পাই প্লাস আলফা, কারণ বিয়োগ বন্ধ হচ্ছে কখন বন্ধ হচ্ছে? পাই প্লাস আলফাতে বন্ধ হচ্ছে, T1 পাই প্লাস আলফাতে বন্ধ হচ্ছে, তাহলে কন্ডাকশন অ্যাঙ্গেল
পাই প্লাস আলফা থেকে আলফা বিয়োগ করো, তাহলে কত? পাই পর্যন্ত। কন্ডাকশন অ্যাঙ্গেল পাই পর্যন্ত। দেখো আমি বলেছি কন্ডাকশন অ্যাঙ্গেল পাই পর্যন্ত। এখান থেকে পাই প্লাস আলফা মাইনাস পাই, পাই পর্যন্ত। এই ছোট ছোট জিনিস তোমার মাথায় আস্তে আস্তে যখন ঢুকবে তখন বড় একটা জিনিস তুমি বুঝতে সক্ষম হবে। মানে বড় একটা জিনিস যদি আমি সাথে সাথে নিয়ে আসি, এই জিনিসটা যদি কিছুই না দেখে তুমি কিচ্ছু বুঝবা না, স্যার এই গ্রাফগুলো হলো ঠিক না। সো কন্ডাকশন অ্যাঙ্গেল, এক্সটিংশন অ্যাঙ্গেল বোঝা গেল। পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে 2V। তাহলে ডিভাইসটা কখন বন্ধ আছে সেই জিনিসটা ওরা বের করার চেষ্টা করছে, যে ডিভাইসটা কখন বন্ধ আছে। ওমেগা টিসি আমি বলছিলাম না, ওমেগা টিসি যে ডিভাইস টার্ন অফ আছে কোন সময়টা, সেটাকে বলছি আমি ওমেগা টিসি। ওমেগা টিসি আমি এই গ্রাফটা একটু আগে দেখিয়েছিলাম যে ওমেগা টিসি ডিভাইস বন্ধ কখন। ডিভাইস বন্ধ হচ্ছে এই সময়টাতে, ডিভাইস বন্ধ হচ্ছে এই সময়টাতে, ঠিক আছে। যে টি অন থাইরোস্ট্যাটটা এই সময়, যেহেতু দুইটাই হচ্ছে আমার সিনক্রোনাস মানে সিমিলার, টি অন যেরকম টি টু সেরকমই হবে। এটা যদি পাই হয় ওটাও পাই, ঠিক আছে। তো এটা বন্ধ হচ্ছে পাই প্লাস আলফা থেকে 2 পাই প্লাস আলফা পর্যন্ত। তাহলে এটাকে বিয়োগ করলে কত আসবে, ওরা সেই জিনিসটাই বের করছে। কত পর্যন্ত বন্ধ আছে সেই জিনিসটা ওরা বের করছে এখানে। দেখো ওমেগা 2 পাই মাইনাস পাই প্লাস আলফা, আর ওমেগাটিকে নিচে নিয়ে আসছে। তাহলে পাই প্লাস আলফা ডিভাইডেড বাই ওমেগা, এটা হচ্ছে সার্কিট টার্ন অফ টাইম। অর্থাৎ ওই সার্কিটটা বা সরি এটা ডিভাইস টার্ন অফ টাইম, এটা হচ্ছে সার্কিট টার্ন অফ টাইমের আলাদা জিনিস। সো এটা হচ্ছে ডিভাইস, অর্থাৎ ওই ইয়েটা থাইরোস্ট্যাটটা কখন বন্ধ ছিল, কত সময় বন্ধ ছিল, এই ক্যালকুলেশনটা কিন্তু দরকার হয়। স্যার এটা কি পজিটিভ নেগেটিভ দুই সাইকেলের জন্যই? হ্যাঁ এক সেম জিনিস আছে। স্যার একটু স্যার আগে তুমি যদি আসো স্যার, এখানে তাহলে আমরা নেগেটিভ ক্ষেত্রে আসো, নেগেটিভ সাইডের ক্ষেত্রে আসো। দেখো এটা কি ছিল এখানে পাই, এখানে হচ্ছে পাই প্লাস আলফা, বিয়োগ করলে কত পাই, সে পাই তো আসতেছে, সে পাই তো আসতেছে, পাই মাইনাস আলফা পর্যন্ত, পাই মাইনাস আলফা। পাই প্লাস আলফা, এখানে ছিল হচ্ছে পাই প্লাস আলফা ডিভাইস 2 পাই প্লাস আলফা, এখানে হচ্ছে মাইনাস আলফা 2 পাই প্লাস আলফা। স্যার এই টুকরাটা ভাগ গেছে স্যার, এই যে এই টুকরাটা কি স্যার ধরা লাগবে পরেরটা কোনটা? স্যার এই যে মানে না ডিভাইস টার্ন অফ টাইম তো আমি এটা ডিভাইস টার্ন অফ টাইম এটা যতটুকু হবে এটাও ততটুকু হবে, আমি তো দেখতে পাচ্ছি ততটুকুই আছে। কারণ এর লেন্থ এবং এর লেন্থ সমানই আছে। এটা কত পর্যন্ত আছে? মাইনাস 2 না এটা কত পর্যন্ত আছে? পাই প্লাস এটা পাই প্লাস আলফা তে। তাহলে এখানে হয়েছে পাই, এখানে শুধু আলফা, এখানে শুধু আলফা। তাহলে T2 এর জন্য আলাদা হচ্ছে কেন? একই হবে স্যার, একই তো হবে। দেখি এটা 2 পাই প্লাস আলফা লিখে দিই। স্যার আমি কোনটা বলছি? 2 পাই প্লাস আলফা মাইনাস পাই মাইনাস আলফা। এখানে হচ্ছে পাই, শুধু পাই, ঠিক আছে স্যার। শুধু পাই। ওখানে পাইটাই ওরকমই আসছে, তো দুটোই পাই। এখানে পাই প্লাস আলফা পাই প্লাস আলফা মাইনাস আলফা 2 পাই টিসি ডিভাইস টার্ন অফ টাইম। এখানে বলছেন এখানে 2 পাই প্লাস আলফা, এখানে হচ্ছে 2 পাই প্লাস আলফা ওটা থেকে ওই সাইকেলটা বাদ মাইনাস পাই মাইনাস আলফা। ঠিকই তো আছে, একই জিনিস শুধু করতেছেন। একই জিনিস যদি করি মাইনাস পাই মাইনাস আলফা, প্রথম সাইকেলটার জন্য আসতেছে 2 পাই। আচ্ছা এখানে 2 পাই এর দিয়ে শুরু করছে কেন? 2 পাই থেকে শুরু করছে কেন? 2 পাই থেকে শুরু করছে কেন এখানে? 2 পাই প্লাস আলফা কত? কারণ এইটা হচ্ছে আমার 2 পাই। হ্যাঁ ও শিট, একটা জিনিস খেয়াল করো, আমার পুরোটা নিলে চলবে না। এই পর্যন্ত এই পার্টটাকে নিতে হবে তোমার। দেখো এই পোরশনে এসে কিন্তু থাইরোস্টার টা 1 হয়ে গেছে।
পজিটিভ পার্ট আছে না, শুধু 2 পাই। সো এই পর্যন্ত সে বন্ধ আছে, এই পোর্শনে কিন্তু সে একটা সাইকেল যেতে দিচ্ছে, এই পোর্শনে কিন্তু সে একটা পার্ট যেতে দিচ্ছে, ভিএস এর একটা পার্ট কিন্তু সে এখানে পাস করতেছে, এই পোর্শনে কিন্তু সে ভিএস এর একটা পার্ট সে পাস করে ফেলেছে, এই জন্য এই পর্যন্ত ধরেছে, এটা 2 পাই প্লাস আলফা না, 2 পাই থেকে শুরু হবে, 2 পাই থেকে শুরু হবে। সো এটার ক্ষেত্রে হবে, এটা হচ্ছে পাই থেকে শুরু হবে, পাই মাইনাস, এটা এই পর্যন্ত পজিটিভ একটা পার্ট ছিল দিল না, এটা হচ্ছে ফরওয়ার্ড যে পার্টটা, এটা এখানে বেশি আবার ফরওয়ার্ড হয়ে গেছে, এবং পজিটিভ পার্ট সে যেতে দিছে, পজিটিভ পার্ট যেতে দিল কি করে, সে ফরওয়ার্ড মানে তো যেতে দেয় না, তাই না, এই জন্য এই পার্টটাকে ওরা বাদ দিছে, এখান থেকে পাই মাইনাস আলফা, এখানে হয়ে যাচ্ছে আমার পাই মাইনাস ডিভাইস টার্ন, কখন থাইরয়েডটা অফ ছিল, তো সেটা ওরা হিসাব করে বের করছে যে 2 পাই থেকে পাই মাইনাস আলফা পর্যন্ত, এবং এটাকে ভাগ করলে টিসি পাওয়া যাচ্ছে, ঠিক আছে না। সো আমি ডিভাইস টার্ন অফ টাইমটা বের করলাম, এটা আমার দরকার হবে পরবর্তীতে গিয়ে। সো যখন ফুল ওয়েভ রেকটিফায়ার, তার জন্য ডিভাইস টার্ন অফ টাইম পাই মাইনাস আলফা, এটা ফিক্সড, এটা ফিক্সড, এটা তুমি মনে রাখতেও পারো, যদি না মনে থাকে তাহলে এভাবে গ্রাফ লিখে নির্ণয় করতে পারো। এরপরে এভারেজ ভ্যালু যদি নির্ণয় করি আমি, তাহলে এভারেজ কত আসবে, এখন কিন্তু 2 পাইতে যাব না, ভি নট এর এভারেজ বের করব, ভি নট এর এভারেজ, এটা হচ্ছে ভি নট, ভি নট এর এই সাইকেলটা এইখান থেকে এই পর্যন্ত, তারপরে নতুন একটা সাইকেল রিপিট হচ্ছে না, এই একই জিনিস রিপিট হচ্ছে না, এইখান থেকে এই পর্যন্ত বারবার রিপিট হচ্ছে না, তার একটা সাইকেল কিন্তু পাই পর্যন্ত, 2 পাই পর্যন্ত না, কিন্তু এখন কিন্তু এটা সাইকেল 2 পাই পর্যন্ত না, পাই পর্যন্ত, আগেরটা ছিল কিন্তু 2 পাই পর্যন্ত যাচ্ছিল, কারণ আরেক পাই পর্যন্ত সেটা বন্ধ ছিল, কারণ হাফ ওয়েভ রেকটিফায়ার অর্ধেক বন্ধ ছিল, এটা কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ার। তুমি কি বলছো বলো? স্যার পাই প্লাস আলফা হবে, কোন জায়গায় পাই প্লাস আলফা, এভারেজ শুধু এখানে আসবে আলফা থেকে পাই প্লাস আলফা পর্যন্ত, পাই থেকে পাই প্লাস আলফা পর্যন্ত, কিন্তু ভাগ করবো এবার 1/পাই দিয়ে। ও মোটা কথা হলো যে আমি পাই থেকে আমি আলফা তো প্রথম হাফ সাইকেলে মাইনাস করতেছি, আবার দেখা গেছে যে ওইদিকে আমি আবার পাই পর্যন্ত আলফা পর্যন্ত যাচ্ছি, এক্স্যাক্টলি আলফা পর্যন্ত যাচ্ছে, ওখানে এখানে আলফা কম গিয়েছে, এখানে আলফা বেশি গিয়েছে, ওকে, সো এটা আলফা থেকে পাই প্লাস আলফা পর্যন্ত যাবে, সো এটা অ্যাকচুয়ালি পাই পর্যন্ত, পাই এর সাইকেলটা হচ্ছে পাই পর্যন্ত, বিয়োগ করে দিয়েছে, পাই প্লাস আলফা মাইনাস আলফা, বিয়োগ করে আবার সো এইটা যাচ্ছে হচ্ছে 1/পাই হচ্ছে সাইকেল, যাব হচ্ছে আলফা থেকে প্লাস পাই প্লাস আলফা, আর বাকিটা হচ্ছে ইনপুটের যে সাইনের থাকবে, সাইনের ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে এটা এভারেজ ভ্যালু আসবে 2vm পাই ইনটু cos আলফা, এটা মনে রাখো 2vm পাই cos আলফা, ওকে, এই জিনিসটা কিন্তু লাগবে, একটু পরে গিয়ে লাগবে, এই জিনিসগুলো একদম কমনলি তোমার মাথায় সেভ করে রাখতে হবে, কারণ ফাইনালি গিয়ে তুমি ম্যাথমেটিক্স করলে এই জিনিসগুলো ডিরেক্টলি দিয়ে দেবে। আচ্ছা, হ্যাঁ, এখন আসি এই সার্কিটের অসুবিধা কি। এই সার্কিটের বড় অসুবিধা হচ্ছে, এর সুবিধা হচ্ছে দুইটা এসসিআর হলেই হয়ে যায়, অসুবিধা হচ্ছে একটা সেন্টার ট্যাপ করা ট্রান্সফর্মার লাগবে, সো 4টা দিয়ে বানালে যে খরচ হতো এটা কিন্তু তার থেকে বেশি খরচ হবে, কস্ট বেশি লাগে। আরেকটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে থাইরিস্টরগুলো ডাবল ভোল্টেজ সহ্য করতে হচ্ছে 2vm, সো আমি থাইরিস্টরটা আগে যদি নিতাম মনে করো 1000 ভোল্টের জন্য, এখন কিন্তু 2000 ভোল্টের জন্য নিতে হবে, তার মানে ডিভাইস 1000 ভোল্টের থাইরিস্টর যে দাম 2000 ভোল্টের থাইরিস্টর দামটা একটু বেশি হয়, তাই না। সো এই দুটোই হচ্ছে অসুবিধা, যে সেন্টারটার একটা ট্রান্সফর্মার রিকোয়ার্ড হবে এবং পিক ইনভার্স ভোল্টেজ এটা 2vm হয়ে যাবে, এই দুটো হচ্ছে অসুবিধা। এই অসুবিধা দূর করার জন্য পরবর্তী সার্কিটটা আমাদের আসছে, কত সময় আসছে আমাদের? 20 মিনিট আছে, আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে কিন্তু আমরা কনভার্টারের দিকে যাচ্ছি, এই জিনিসগুলো বুঝতে পারলে আস্তে আস্তে ফাইনালি জিনিসটা বোঝা যাবে, এবং ফাইনালি গিয়ে তোমাদের যখন অন্য কনভার্টার করাবো মনে হবে ইজি স্যার, এটা কেমন আগে বুঝি নাই, ইজি মনে হবে, সত্যি সত্যি ইজি মনে হবে, এগুলো কি কঠিন মনে হচ্ছে? কঠিন কিন্তু একদমই ইজি জিনিস, কিন্তু আগে কিন্তু তুমি দেখেছো একটা সিঙ্গেল ফেজ রেকটিফায়ার কিভাবে বানায়, একটা ফুল ওয়েভ রেকটিফায়ার কিভাবে বানায় হয়তো দেখেছো তুমি, কিন্তু ইন ডেপথে কিভাবে কাজ করতেছে সেটা কিন্তু তুমি জানতে না। এখন গ্রাফগুলো দেখার পর থেকে মনে হচ্ছে এখানে আরো কিছু হয়তো ইমপ্রুভমেন্টের জায়গা আছে, আগে মনে হতো তাহলে ক্যাপাসিটর লাগাই দিলে হয়তো হয়ে যাবে, হ্যাঁ, এখন কিন্তু সেরকম মনে হচ্ছে না,
এখন কারেন্টকে একদম কনস্ট্যান্ট করার জন্য তারা ইন্ডাক্টর ব্যবহার করে ফেলছে, হ্যাঁ, যে একটা ফিক্সড কারেন্ট দিলে সে। আচ্ছা স্যার, আমরা যদি বড় কোনো ইন্ডাক্টর কথা আমার মানে ব্যবহার করতেছি স্যার, স্বাভাবিকভাবে দিলে আমার কারেন্ট ওই পর্যন্ত পৌঁছাতে তো দেরি লাগে। একবার যদি সে চার্জ হয়ে যায় তাহলে তার কোনো সমস্যা নেই। ইনিশিয়ালি ইন্ডাক্টরটা অনেক বেশি কারেন্ট নিবে এই জন্য চার্জ আছে। ইন্ডাক্টর ইউজ করলে অসুবিধা হচ্ছে কারেন্ট তুমি কনস্ট্যান্ট পাচ্ছ ঠিক আছে, কিন্তু সে স্পাইকে হারমোনিক্স জেনারেট করে সিস্টেমে সে হারমোনিক্স জেনারেট করতে থাকবে, পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগ করতে থাকবে। যত বড় ইন্ডাক্টর হবে পাওয়ার ফ্যাক্টর তো ল্যাগ করবে, হারমোনিক্সের ইস্যু থাকবে। ইন্ডাক্টর যত বেশি আসবে হারমোনিক্স ইস্যু আসবে। এই জিনিসটা পড়ানোর পরে হারমোনিক্সের কি কি জিনিস সেই জিনিসটা তোমার মাথায় একটু আসবে। এই জন্য ফুরিয়ার ট্রান্সফরমেশনটা দেখে আসবে। ফুরিয়ার সিরিজ ট্রান্সফরমেশন, ফুরিয়ার সিরিজ কি জিনিস? ফুরিয়ার সিরিজ ট্রান্সফরমেশন, ফুরিয়ার ট্রান্সফরমেশন আলাদা জিনিস। তো ফুরিয়ার টু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আছে না, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ফুরিয়ার ট্রান্সফরমেশন, ফুরিয়ার সিরিজ দেখে আসবে। ডিরেক্টলি ফুরিয়ার সিরিজ, একটা সিগন্যালকে কিভাবে ফুরিয়ার সিরিজ দিয়ে লেখা যায়। সিগন্যালের ভিতরে সবসময় ওয়ার্ড নাম্বারের হচ্ছে কম্পোনেন্ট থাকে, যেমন ফান্ডামেন্টাল কম্পোনেন্ট, থার্ড ফান্ডামেন্টাল কম্পোনেন্ট, ফিফথ ফান্ডামেন্টাল কম্পোনেন্ট, এরকম। ওকে, সো 1 3 5 7 এরকম ওয়ার্ড নাম্বারে থাকে। ফুরিয়ার সিরিজটা একটু ভালো করে দেখো। এখন আসি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ইউজিং 4 SCR, 4টা SCR ইউজ করে আমি ফুল ব্রিজ রেকটিফায়ার বানাবো। ওকে, আচ্ছা, এখানে একইভাবে 4টা SCR রিকোয়ার্ড থাকবে, 4টা SCR রিকোয়ার্ড থাকবে এবং পাশাপাশি দুটো SCR একটু অড নাম্বারে হবে, এটা জোড় নাম্বারে। প্রথম যেটা থাকবে T1 T3 T4 T2। কেন স্যার? হ্যাঁ, এটা যদি ফুল ওয়েভ বানাইতে হয় তাহলে এভাবেই দিতে হবে। আমি হিসেব করব তখন যে যখন পজিটিভ সাইকেল থাকবে তখন T1 এবং T2 অন থাকবে, যখন নেগেটিভ সাইকেল থাকবে তখন আর আমি এটাকে ব্রিজের মতো না দেখিয়ে এভাবে দেখিয়েছি, বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। সো ডিউরিং পজিটিভ হাফ সাইকেল, এখন কিন্তু SCR কে তোমার কন্ট্রোল করতে হবে। পজিটিভ হাফ সাইকেলের সময় T1 এবং T2 সাইমালটেনিয়াসলি T1 এবং T2 কে তোমার অন করে দিতে হবে। এটা কিভাবে করবা? ট্রিগারিং করতে হবে, তোমাকে ট্রিগারিং করতে হবে। কনভার্টারের ক্ষেত্রেও তাই হবে, দেখবা কনভার্টারের ক্ষেত্রে নির্দিষ্ট সাইকেলে এসে নির্দিষ্ট সুইচকে ট্রিগার করতে হবে, নির্দিষ্ট সাইকেলে এসে নির্দিষ্ট সুইচকে ট্রিগার করতে হবে। এখানেও তাই সেই ঘটনাটাই ঘটছে যে 4টা যখনই নিচ্ছি ওখানে শুধু একটাকে ট্রিগার করা লাগতেছিল, এখানে কিন্তু সাইমালটেনিয়াসলি সেম টাইমে দুইটাকে ট্রিগার করবে। সো বলছে ডিউরিং পজিটিভ সাইকেল T1 এবং T2 ফরওয়ার্ড বায়াস করতে হবে। ওকে, T1 এবং T2 ফরওয়ার্ড বায়াস করতে হবে এবং ডিউরিং নেগেটিভ হাফ সাইকেল T3 এবং T4 এটাকে ফরওয়ার্ড বায়াস করতে হবে। সো এখানে বলছে দুইটা SCR কে অন করতে হবে, একটা SCR না, ঠিক আছে? ইনস্টেড অফ অন ইউ হ্যাভ টু অন 2 SCR। এবং আমি বলছি যে লোডটা হাইলি ইন্ডাকটিভ, এখনো কারেন্টটা কনস্ট্যান্ট, ঠিক আছে? কারণ অ্যাকচুয়ালি বাস্তব জগতে হাইলি ইন্ডাকটিভ লোডিং ব্যবহার করে, রেজিস্টিভ লোড এত ব্যবহার করে না, এই জন্য আমি হাইলি ইন্ডাকটিভ লোড দিয়ে জিনিসগুলো করানোর চেষ্টা করতেছি। ওকে, সো এখন আসি এইটাকে যখন ফরওয়ার্ড বায়াস ছিল তখন গ্রাফটা কেমন ছিল, ফিগারটা কেমন ছিল। যখন ফরওয়ার্ড বায়াস ছিল তখন আমার T অন যেটা থাইরোস্টার ছিল অন, T3 যেটা ছিল এটা অফ, T4 যেটা T2 যেটা ছিল এটা অন, T4 টা অফ। তাহলে ডায়াগ্রামটা তো কেমনই তো হবে, ডায়াগ্রাম যদি এমনই হয়, যদি পজিটিভ সাইকেল VS এখানে থাকে কারেন্ট এই দিক দিয়ে যাবে, গিয়ে এখান দিয়ে আমি এখানে একটা কনস্ট্যান্ট কারেন্টের সোর্স দিয়ে দেখিয়েছি, কারণ হচ্ছে যেহেতু এটা ইন্ডাকটিভ লোড এর একটা হাই অ্যামাউন্টের ফিক্সড কারেন্ট নেই, এই জন্য ওটাকে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স হিসেবে দেখিয়েছি। হাইলি ইন্ডাক্টর, হাই ইন্ডাক্টর, যেহেতু হাই ইন্ডাক্টর সেহেতু এটা একটা কনস্ট্যান্ট কারেন্ট নেই, সো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কারেন্টটা কিন্তু সবসময় লোডের উপর ডিপেন্ড করে, এটা সোর্সের উপর কখনোই ডিপেন্ড করে না। সোর্সের উপর ডিপেন্ড করে ভোল্টেজ, কারেন্ট ডিপেন্ড করে লোডের উপর।
সো এটা বড় সড়ো একটা ইন্ডাক্টর, সো কারেন্টটা কনস্ট্যান্ট, যার জন্য এটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স হিসেবে দেখিয়েছি। সো এটা হচ্ছে একটা ইন্ডাক্টর। ওকে, সো কারেন্টটা এদিক দিয়ে আসবে, সুন্দর মতো এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে যাবে। I0 এবং IS এর যে ডিরেকশন একই দিকে থাকবে, IS টা এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে গিয়ে এখানে নেগেটিভে ফেরত যাবে। পূর্ণ সাইকেল কমপ্লিট হয়ে গেছে। সো লোডের ভিতর দিয়ে কারেন্টটা কিন্তু এখন এখান দিয়ে গেল, এখান দিয়ে বেরোলো। দেখো ডিরেকশন খেয়াল করো, ঠিক আছে? আচ্ছা, এইখানে বলছে T1 এবং T2 অন, T1 এবং T2 অন থাকলে V0 ইকুয়াল টু VS হবে, কারণ এটা হচ্ছে VS এর এখানে পজিটিভ এখানে আসছে। সো V0 ইকুয়াল টু ডাইরেক্টলি VS। কোনো সন্দেহ আছে? V0 ইকুয়াল টু ডাইরেক্টলি VS। এখন যদি চিন্তা করি যে V3 এর এগেইনস্টে থাইরিস্টর 3 এর এগেইনস্টে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে একটু বের করি, আমার ইচ্ছা হতেই পারে বের করার। তাহলে তুমি একটা KVL চাও, ইনপুটে একটা KVL চাও, এখান দিয়ে যাও, এখান দিয়ে যাও, এখান দিয়ে KVLটা কমপ্লিট করো। KVLটা কমপ্লিট করলে তুমি দেখতে পাবে VS পজিটিভ ধরছে, সে উল্টা দিকে নিছে, এরকম করছে, প্লাস V3 প্লাস VS ইকুয়াল টু 0। তার মানে কি VT3 মাইনাস VS। এখন থাইরিস্টর 3 এর এগেইনস্টে ভোল্টেজটা কিন্তু দ্বিগুণ না, VS হয়ে গেছে। ভোল্টেজটা কিন্তু এখন VS হয়ে গেছে, মাইনাস VS না, মাইনাস VS। ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি VT4 এর এগেইনস্টেও মাইনাস VSC ড্রপটা হবে। ঠিক আছে? এখন যদি কেস নাম্বার 2 নেগেটিভ সাইকেল যখন আসলো, তখন T3 এবং T4 এটা অন হয়ে যাবে। T3 এবং T4 যখন অন হয়ে যাবে, তখন পোলারিটি রিভার্স হয়ে গেছে। পোলারিটি রিভার্স হয়ে যাওয়া মানে কি VS জায়গায় চলে আসছে মাইনাস VS। সন্দেহ আছে? মাইনাস VS। এখন এবার যদি KVL অ্যাপ্লাই করো, V0 হয়ে যাবে, তখন দেখো মাইনাস VS। আউটপুট ভোল্টেজটা কিন্তু এখন V0 সমান মাইনাস VS। ওকে, KCL অ্যাপ্লাই করলে যদি দেখো এই কারেন্টটা এখন যদি খেয়াল করো, আগেরটা কিন্তু এদিক দিয়ে যাচ্ছিল, এখানে যদি চিন্তা করো, এখান দিয়ে চিন্তা করো, কারেন্টটা IS কারেন্টটা আগে কোন দিকে ছিল? এদিক দিয়ে ঢুকছিল না? তবে চিন্তা করো, IS কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, I0 এর উল্টা বিপরীত। সো IS সমান তখন হয়ে যাবে মাইনাস I বা IS সমান মাইনাস I। ঠিক আছে? IS সমান মাইনাস I। একইভাবে VT1 এর এগেইনস্টে যদি আমি কতটুকু ভোল্টেজ ড্রপ আছে সেটা বের করি, তাহলে দেখতে পাবে VT1 সমান VS। এই লুপে একটা KVL চালাও, এখান থেকে শুরু করো প্লাস মাইনাস VS, এখানে যদি যাও প্লাস VS, এখানে তাহলে কত আসছে? এখানে যদি প্লাস দিয়ে যাই, প্লাস মানে প্লাস থাকা মানে মাইনাস দেব, মাইনাস VS, এখানে দিয়ে যাব হচ্ছে প্লাস VT1 ইকুয়াল টু 0। সো VS ইকুয়াল টু VTH। সো সরি VT1 আমি থ্রেশহোল্ড করতে দিচ্ছি। ওকে, সো VT1, সো T1 এবং T2 এর এগেইনস্টে এখন সেম ভোল্টেজ VS পরিমাণ ড্রপ হবে। সন্দেহ আছে কোনো? সমান হিসাব। তাহলে এই জিনিসটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, এবং খেয়াল করো প্রতিটা এগেইনস্টে কিন্তু VS পরিমাণ ড্রপ হচ্ছে, এর থেকে বেশি হচ্ছে না, নয় মাইনাস VS, না হলে প্লাস VS। এখন এই কথাগুলো ওরা সুন্দর করে লিখছে এখানে, যে T1 এবং T2 ফরওয়ার্ড বায়াস এবং T3 এবং T2 রিভার্স বায়াস। পজিটিভ সাইকেলের জন্য T1 T2 ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াসের জন্য T3 এবং T4 ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে? when T1 এবং T2 অন, তখন কি হচ্ছে? V0 equal to direct VS, V0 equal to direct VS, IS equal to direct I0। কিন্তু VT3 থাইরিস্টর 3 এবং 4 এর এগেইনস্টে মাইনাস VS পরিমাণ ড্রপ আছে। একইভাবে যখন নেগেটিভ সাইকেল ছিল T3 এবং T4 অন, তখন হচ্ছে আউটপুট ভোল্টেজ সমান মাইনাস VS, যে গ্রাফটা পাবো মাইনাস VS, IS সমান হবে I0। VT1 এবং VT এর এগেইনস্টে VS পরিমাণ ড্রপ আছে। ওকে, এখন অ্যাঙ্গেলের কথা যদি আসি, সেই অ্যাঙ্গেলের কথা সেই রকমই থাকবে, এখানে অ্যাঙ্গেলের চেঞ্জ আসবে না। সো আলফা থেকে প্লাস মাইনাস প্লাস পাই প্লাস আলফা পর্যন্ত, আলফা থেকে পাই প্লাস আলফা পর্যন্ত T1 এবং T2 একসাথে হবে। আলফা আগেরটা ছিল
শুধু টি অনটা অন। এখন কিন্তু আলফা থেকে পাই প্লাস আলফা পর্যন্ত দুটো সাইমালটেনিয়াসলি অন করতে হবে। তো তুমি যদি একটা বানাও এরকম একটা রেকটিফায়ার, তাহলে তোমার মনে রাখতে হবে যে T1 এবং T2 কে একসাথে ট্রিগারিং করতে হবে। ওকে, এরপরে গিয়ে পাই প্লাস আলফা থেকে 2 পাই প্লাস আলফা পর্যন্ত এটা T3 এবং T4 অন থাকে। এই জিনিসটা একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি। সো প্রথম যে সিগন্যালটা সেটা হচ্ছে VS, নিচে যেটা আছে -VS, কোন সন্দেহ আছে? আচ্ছা, ট্রিগার করেছি T1 এবং T2 কে একসঙ্গে, T1 এবং T2 কে একসঙ্গে, এটা আলফাতে, এটা মাইনাসের সমান মানে নেগেটিভ সাইকেলে, এটা কখন তখন পাই প্লাস আলফাতে, পাই প্লাস আলফাতে, এটা পাই প্লাস আলফাতে, এটা 2 পাই প্লাস আলফাতে, এখানে 180 পাই পাই প্লাস আলফা, এখানে 360 2 পাই প্লাস আলফা। সো একটা হচ্ছে ট্রিগার দিচ্ছি আলফাতে, একটা হচ্ছে আলফা প্লাস পাইতে, আর একটা হচ্ছে 2 পাই প্লাস আলফাতে। ঠিক আছে, তখন খেয়াল করো T1 এবং T2 যখন অন, ওই আগের কন্ডিশন, তখন VS V0। সো VS এর যে গ্রাফটা আছে সেই গ্রাফটা আমি V0 এ পাবো, VS এর যে গ্রাফটা আছে V0 এ পাবো, VS এর যে গ্রাফটা আছে V0 এ পাবো। কতদূর পর্যন্ত? পাই প্লাস আলফা, পাই প্লাস আলফাতে কিন্তু সে VS কে ফলো করবে। এরপরে পাই প্লাস আলফাতে এসে T2 টা অন হয়েছে, সরি T3 এবং T4 অন হয়েছে, T1 এবং T2 বন্ধ হয়েছে। সো -VS কে সব বন্ধ করবে। সো -VS এর এই পার্টটা, সো -VS এর এই পার্টটা 2 পাই প্লাস আলফাতে এসে আবার VS কে সে ফলো করবে। বুঝা গেল না? আচ্ছা, এখন I0 টা ছিল হচ্ছে কনস্ট্যান্ট, I0 টা ছিল কনস্ট্যান্ট, কারেন্টটা যা ছিল ঠিক তেমনই আছে। এটা আলফা থেকে পাই প্লাস আলফা, যখন T1 প্লাস T2 অন তখন I0, T3 এবং T4 যখন অন তখন মাইনাস। ঠিক আছে, এই সবকিছু ঠিক আছে, সবই আগের মতো, কিন্তু এখানে শুধু একটা পার্থক্য আছে, T1 এবং T2 একসাথে অন করা, আরেকটা অন আছে এইখানটাতে কি আমরা বলেছিলাম যে VS এবং -VS দুটো সিগন্যাল আছে। T1 এবং T2 যখন অফ হয় তখন VS সমান VN, যখন অফ থাকে তখন তাদের আউটপুট ড্রপ হয় হচ্ছে -VS পরিমাণ। মাইনাস T1 এবং T2 এর এগেইনস্টে মাইনাস না, প্রথমটা কিন্তু মাইনাস, T1 এবং T2 এর এগেইনস্টে VS। পজিটিভ সাইকেল তো যখন আসছে তখন তো এরা অন ছিল, নেগেটিভ সাইকেলের সময় তো এরা বন্ধ ছিল, উল্টা। সো প্রথমটা যেটা আসছে V3 VT3 এবং 4 এর জন্য, তো সেটা -VS, এই জন্য এটা এরকম আসছে। সো যখন কন্ডাকশন কোন পর্যন্ত, পাই থেকে পাই মাইনাস আলফা পর্যন্ত, আমার T1 এবং T2 থাইরস্টরটা অন আছে। সো এই সময় তার কোনো কারেন্ট মানে জিরো দেখাবে, ওখানে ভোল্টেজ জিরো দেখাবে, বাকি সময়টা VS কে ফলো করবে। VS এর যে গ্রাফটা আছে, এখান থেকে VS এর গ্রাফটা এদিকে গেছে, এখানে গিয়ে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত এসে কিন্তু আবার সে কোনো কারণে সে অন হয়েছে, সে পজিটিভ সাইকেলটা কোনো কারণে সে যেতে দিছে, পজিটিভ সাইকেলটা সে কোনো কারণে যেতে দিছে, এই জন্য এখানে আবার পাই মাইনাস আলফা, এটা হচ্ছে তার ডিভাইস টার্ন অফ লাইন, একইভাবে VT3 এর জন্য নেগেটিভ সাইকেলটা, সো এটা এইখান থেকে এই পর্যন্ত অন থাকবে, তারপরে নেগেটিভ সাইকেলটা ফলো করবে অ্যাজ ইউজুয়াল। সো এখান থেকে আমি কি পাচ্ছি যে কন্ডাকশন অ্যাঙ্গেল, এক্সটিংশন অ্যাঙ্গেল সব ঠিক আছে, শুধু পিক ইনভার্স ভোল্টেজ যেটা আছে, সেটা অর্ধেক পিক ইনভার্স ভোল্টেজ এটা অর্ধেক হয়ে গেছে, বাকি সব সেম, বাকি যা যা ক্যালকুলেশন আছে এখানে সবই সেম আছে। বুঝা গেল? সো একটা ফুল ওয়েভ রেকটিফায়ারের আমরা মোটামুটি ইনিশিয়াল যা যা দেখার দরকার তা দেখে ফেলেছি। এখন দেখব যে এই যে রেকটিফায়ারটা বানাইলাম, আগামী ক্লাসে এই ফুরিয়ার সিরিজ পড়ে আসার পরে এর ভিতরে এখন কি পরিমাণ হারমোনিক্স জেনারেট হয়েছে। এই যে গ্রাফটা দেখলাম, এই গ্রাফের ভিতরে কি আমি চাই হারমোনিক্স জিরো, ফান্ডামেন্টাল কম্পোনেন্টটা শুধু থাকুক, মানে VS যেমন আছে ওই রকমই যেন থাকুক, ফান্ডামেন্টাল কম্পোনেন্ট থাকুক, ওকে, একদম ফিক্সড পার্ট। আগামী ক্লাস হচ্ছে কি পরিমাণ হারমোনিক্স জেনারেট হচ্ছে এই ফুল ওয়েভ রেকটিফায়ারে, এই ক্যালকুলেশনগুলো আমরা করব। ডান, একটু পড়াশোনা করে আসতে হবে ফুরিয়ার সিরিজটা। স্যার